নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আমি আমার বক্তব্য এখানে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আছেন, তারা অর্থনৈতিক আন্তর্জাতিক অনেক মূল্যবান বক্তব্য আমার বক্তব্য আমি করে দেব। খোদা হাফেজ। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের বড় মানুষের নেতা বিগত সিলেটের কাছের সংসদ সদস্য প্রার্থী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রা নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সিলেট জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশের সভাপতি জেলা বিএনপি সভাপতি লক্ষ্মীকান্ত চৌধুরী, প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, যুবদলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, অত্যন্ত বিএনপির অত্যন্ত মেধাবী নেতা, যাকে সংসদে লাখো কোটি শ্রদ্ধা অনুসরণ করেন, আমাদের প্রিয় মোয়াজ্জেম হোসেন আলাল। আমাদের সাথে উপস্থিত বিএনপি চেয়ারপারসন আরো দুজন উপদেষ্টা, জনাব তাফসিরা রশিদ লোনা এবং জনাব আনিসুল হক চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা জিকে ঘোষ সহ আমাদের উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজারো ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের দাবি খুব সংক্ষিপ্ত। প্রথমত, এই দেশ পরিচালনায় আমরা এই দেশের মানুষের মালিকানা চাই এমন লোকরা এই দেশের নেতৃত্ব দিই যাকে আমরা এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষরা মনোনীত করে দেব। এবং আমাদের এই মনোনয়ন দানের ক্ষমতা গত 18 বছর যাবত আমরা যুদ্ধ করছি এই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। সুতরাং কোনো অজুহাতে এটিকে কেউ যদি প্রলম্বিত করার চেষ্টা করে সেটি আমরা বরদাস্ত করব না। এই যে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ে, এটি মানুষের আর সহ্যসীমার মধ্যে নাই। মোটা চালের কেজি গত কয়েকদিনে যারা বাজারে গিয়েছেন তারা জানেন, মোটা চালের কেজি গত কয়েকদিনে 3-4 টাকা কেজিতে বেড়েছে। মনে বেড়েছে 160 থেকে 200 টাকা। আপনারা যদি সকালবেলা 6:30 থেকে 8টা 8:30 পর্যন্ত আম্বরখানা পাওয়াতে যান, দেখবেন কয়েকশত আমরা যাদের বলি রোড কামলা বা ডেইলি লেবার, যারা প্রতিদিনের মজুরির বিনিময়ে কাজ করেন, এরকম কয়েকশত লোককে আপনারা দাঁড়ানো দেখবেন আম্বরখানা পাওয়াতে যদি সকালে যান। এখন প্রতিদিনের রোজ হচ্ছে 800 টাকা। এই 800 টাকা দিয়ে মাসে যে কদিন কাজ পায়, এটি দিয়ে একটি 4 জনের সংসার চালানোর সম্ভব হয়। মানুষের ক্রয় ক্ষমতা প্রতিদিন কমছে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনো ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের কারণে ফ্যাসিস্টদের এখনো বিচারের আওতায় আনা সম্ভব হয় নাই। বিচার প্রক্রিয়া প্রলম্বিত হচ্ছে, দ্রুত হচ্ছে। আমরা চাই অন্তর্বর্তী সরকারকে, যে উদ্দেশ্যে দেশের মানুষ দায়িত্ব অর্পণ করেছে, সেই দায়িত্বের প্রতি বিশ্বস্ত থেকে দ্রুত তারা দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরবেন, ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনবেন
এবং দ্রুত যথাযথ সম্ভব নির্বাচনী তফসিল ঘোষণা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ। আমাদের প্রিয় রাজনীতির বিভাগের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সুবক্তা এবং রাষ্ট্র কাঠামো নেতা জনাব মোয়াজ্জেম আলাল, উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা মহানগর বিএনপি অঙ্গ সংগঠন, উপজেলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং টিম মিডিয়া ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম, অসংখ্য নেতাকর্মী মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে বিগত 5ই আগস্ট একটি প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি। স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে তার সহযোগীরা। আমাদের প্রত্যাশা ছিল বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমরা একটি সুন্দর বাংলাদেশ তাদের কাছে আশা করি। বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার, মৌলিক চাহিদা, খাদ্য বস্ত্র বাসস্থান, সেই খাদ্যদ্রব্যের মূল্য এত ঊর্ধ্বগতি, সেটা আসলে মেনে নিয়ে যায় না। কিছুদিন আগে বর্তমান সরকার বিভিন্ন জিনিসের উপর ভ্যাট আরোপ করেছে অনেক বেশি, যার কারণে দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে। মানুষ বর্তমান সরকার শুধু সংস্কার বলছে, সংস্কার করতে গিয়ে আমাদের খাদ্যদ্রব্যের মতো মৌলিক চাহিদা পূরণের কথা ভুলে যাচ্ছে। আমাদের প্রথম দাবি হচ্ছে সাধারণ মানুষ যাতে দুপুরের খাবার খেয়ে বেঁচে থাকতে পারে, সেই দ্রব্যমূল্য যেন আমাদের দ্রব্যমূল্য যেন পাবে, দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের ভিতরে আসে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। আপনারা দেখেছেন যে 6 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো থানা সঠিকভাবে কোনো ফাংশন করছে না, মামলা নিচ্ছে না তারা। যার ইচ্ছা মতো কোর্টের মাধ্যমে আমাদের বিএনপির নেতা কর্মীদের নাম ঢুকিয়েও মামলা করা হচ্ছে। দেখা যাচ্ছে বিশ্বনাথের মানুষ, উত্তরনগরের মানুষ কিংবা সুনামগঞ্জ থেকে কাউকে নিয়ে ঢাকায় মামলায় দেওয়া হয়েছে। তারা বিএনপি করে, কিন্তু আওয়ামী লীগের মামলায় তাদেরকে ঢুকানো
স্থানীয় নির্বাচন নিয়ে বেশি পায়চারা করছে। সেটা হচ্ছে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার একটি প্রয়াস। কিন্তু কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদ নির্বাচনের আগে কখনো স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না। এবং সে কারণে আমাদের হয়তো আরো লড়াই করতে হতে পারে। সেই লড়াইয়ে আপনারা আমরা সবাই একসাথে শরীক হব এবং অবশ্যই জাতীয় নির্বাচনকে আমাদেরকে প্রথম প্রায়োরিটি জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যেই দিতে হবে, যেদিকে আমি যাই। সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে একতাবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আহমেদ সকল অবিলম্বে সরকার বিএনপি সরকার এই মুহূর্তে দরকার। ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমাদের মিছিল অনুষ্ঠিত হবে। দয়া করে আপনারা সেই মিছিল পর্যন্ত অপেক্ষা করবেন। সুশৃঙ্খলভাবে সেই মিছিলটি হবে। প্রধান অতিথির অনুমতিক্রমে এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সমাজ সংগ্রামী সভাপতি সিনিয়র জেলা বিএনপির নির্বাচিত সভাপতি জনতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরীকে তার সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি না পারি দিদি সাসা বলি দিলাম হচ্ছে আরে এটা একবার পারে কাছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং যে দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশ শুরু করছি তার অন্যতম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ফ্যাসিস্টের বিচার এবং অবিলম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ইলেকশন রোডম্যাপ দেওয়ার জন্য, জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য আমরা আজকের এই সমাবেশে ডাক দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিদিন এই কর্মসূচি পালিত হচ্ছে। সিলেট বিভাগের অন্যান্য জেলায় হয়েছে। আজকে সিলেট জেলা উদ্যোগে আমাদের এই কর্মসূচি উপস্থিত হয়েছেন সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন উপজেলা থেকে আমার নেতৃবৃন্দ এবং মহানগরের অনেক নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত হয়েছেন। এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন হালাল, যার সাথে আমার দীর্ঘ যুবদলের রাজনীতি একটি অভিজ্ঞতা আছে। আজকের এই সভায় উপস্থিত আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহধর্মিণী, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা তাসলিমা বিল্লুরা, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের গণমানুষের নেতা জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির, উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জনাব মারিবুল চৌধুরী। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ছাত্র দলের তৃণমূল থেকে জেগে উঠে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট বিভাগে তিনি নেতৃত্ব দিচ্ছেন আলহাজ জিগেগঞ্জ বিএনপি সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সাবেক নেতা মির্জা সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, মহানগর বিএনপির আমার দুই সহকর্মী, সভাপতি কোয়েসুদ্দিন সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ মঞ্চে বিএনপি জেলার সভাপতি যুগ্ম সম্পাদক এবং সামনে উপস্থিত আমাদের বিভিন্ন পর্যায়ের সম্পাদক মন্ডলী, সাংগঠনিক সম্পাদক সহ আমি সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ এবং মঙ্গল প্রিয় বন্ধুরা,
বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রধান অতিথির বক্তব্যের সাথে আমরা একটি মিছিল করব। যদিও আমাদের কর্মসূচি সমাবেশের মধ্যে সীমিত ছিল, কিন্তু আমরা সিলেট শহরে এই কর্মসূচিকে জানান দিতে চাই, যার জন্য এই মিছিল। প্রিয় বন্ধুরা, আমাদের দাবিগুলির মধ্যে একটি হচ্ছে ফ্যাসিস্টের বিচার করা, কিন্তু আমরা দেখলাম ওই ফ্যাসিস্টের প্রধান শুনে আসি না পালিয়ে ভারতে অবস্থান করছে। তার ফ্যাসিস্ট মন্ত্রী পরিষদের অনেক ফ্যাসিস্ট মন্ত্রীরা আজকে কারাগারে আবদ্ধ আছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, সিলেটে যিনি ফ্যাসিস্টের প্রধান ছিলেন, ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এখনো দোয়ার বাইরে। আমরা শুনি তার ক্ষমতাশালী আত্মীয় স্বজনের কাছে অবদান করছেন। যিনি এদেশের রাষ্ট্রপতির কাজ করেছেন, যিনি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতে যে বলেছেন আমি হিন্দুস্তানের প্রধানমন্ত্রীকে বলেছি ওই খুনি হাসিনাকে আরো ক্ষমতায় রাখতে, তিনি বলেছেন বাংলাদেশ নাকি ভারতের স্বামী স্ত্রী সম্পর্ক। এই কথাগুলো হচ্ছে রাষ্ট্রপতির সামনে শুধু ফ্যাসিস্ট হিসাবে এই ধরনের ব্যক্তিকে শাস্তির আওতায় আনার বিষয়ে আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিলে তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন। সুতরাং কুটিদেরকে ধরছেন, কিন্তু বড় ব্রিটিশরা এখন ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা এই সভা থেকে জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমরা অতীতেও বিরোধী দলে ছিলাম, এখনো বিরোধী দলের অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের কাছে এদেশের মানুষের অনেক চাওয়া পাওয়া। আমরা 15 বছর রাজপথে আন্দোলন করেছি, সিলেটবাসী আমাদের সাথে ছিল। আমরা এখন গণতন্ত্র মুক্ত করেছি, কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে পারি নাই। যার জন্য আমরা এখন রাজপথে অবস্থান করছি। আমরা এই সভা থেকে বলতে চাই, এই সরকার অবিলম্বে নির্বাচনী ঘোষণা করতে জাতীয় নির্বাচনে। আমরা স্থানীয় নির্বাচন শুনতে চাই না। অবিলম্বে আমরা এই সরকারকে আমরা শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন দিচ্ছি এবং আমাদের সমর্থন অব্যাহত থাকবে, কিন্তু মানুষের পক্ষের দাবিগুলো নিয়ে আমরা আমাদের রাজপথে কথা বলবো। সামনে রমজান, সেই রমজানকে সামনে রেখে যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হু হু করে বাড়ছে, এই দ্রব্যমূল্যের যে গতিটা প্রতিদিন করতে হবে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের ক্রয় সেবার ভিতরে আমরা এই দ্রব্যমূল্যকে রাখতে হবে। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি জোর দাবি জানাচ্ছি। সরকারের অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয় আমার মনে হয় যথাযথভাবে কাজ করছে না। এখানে কোন ব্যক্তিরা ঢুকে দিয়ে এই সরকারকে সেবাটাইজ করছে কিনা সেই বিষয়টিও সরকার প্রদান রাখা উচিত। প্রিয় বন্ধুরা, আমরা আশা রাখি অতীতে যে বিভাগে আমাদের সাথে সিলেটবাসী ছিল, আগামী দিনে এই মানুষের সপক্ষের আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জাতীয়তাবাদী দলকে আগামী দিনে জনগণের কাছে তার রাষ্ট্রের যে কর্মসূচি 31 দফা রাষ্ট্রীয় কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচি আমরা গ্রামে গঞ্জে তৈরি করেছি। আমাদের কর্মসূচিকে সমর্থন দিয়েছে আমাদের এই সিলেটের মানুষ। আশা রাখি এই কর্মসূচি বাস্তবায়নের মধ্যে দিয়ে আগামী দিনে এই দেশবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেছে নিতে, সেই আহ্বান, সেই অনুরোধ, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বেড়া লাগাইছে, অত চাষা বেড়া লাগাই দিছ। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। প্রিয় বন্ধুরা, আমাদের নেতা হচ্ছেন তারেক রহমান।
আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান যখন সামনে আমরা মাতানত করব না। পৃথিবীর কোন শক্তি নয় আমাদেরকে জমিয়ে রাখতে, তারা রক্তচক্রকে আমরা ভয় পাই না। অবিলম্বে নির্বাচন দিতে হবে, বিএনপির চাকরিটা বন্ধ হবে, সেটাই আমাদের দাবি। বন্ধুগণ, আমাদের সময় সংক্ষিপ্ত বিদায়। আজকে প্রধান অতিথির বক্তব্য করে আমাদের সমাবেশ শেষ হবে এবং বিক্ষোভীতে যেটা ছিল সেটা আমরা সেই বিক্ষোভীতে আমরা আর করবো না। তার জন্য আমরা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য অনুরোধ হচ্ছে আজকের সভার প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন, সমগ্র বাংলাদেশে যারা একটা ইমেল করে গেছে অনাবর্ষী বক্তা আমাদের প্রিয়জন জননেতায় ভূপেন সৈয়দ মাহমুদুর রহমান, জননেতায় জনাবে ভূপেন সৈয়দ মাহমুদুর রহমান আজকের সভার প্রধান অতিথি হিসাবে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জনাব মাহমুদুর রহমান সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সভাপতি, এক সময়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, আগের বিশিষ্ট যুব নেতা জনাব আব্দুল কাইম চৌধুরী, আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের সবার হৃদয়ের মধ্যে খচিত যে নাম জনাব ইলিয়াস আলীর সহধর্মী, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এবং তাহসিনা বিদ্যুৎ রুনা, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আব্দুল মুক্তাদির, চেয়ারপারসনের উপদেষ্টা বা এই সিলেট অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রিয় মেয়র জনাব আরিফুল হক, সাংগঠনিক সম্পাদক, তারা নির্বাচিত নেতা এবং অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব জিকে ঘোষ উপস্থিত আছেন, সহ সাংগঠনিক সম্পাদক বিভাগীয় সাবেক সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা যুব নেতা জনাব রেফতা সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মহানগরের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফয়েজ চৌধুরী, সাবেক নির্বাচিত সিটি কর্পোরেশনের কাউন্সিলর। আজকের অনুষ্ঠানের সঞ্চালক অ্যাডভোকেট ইমরান এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় বক্তব্য হয়েছে আর দীর্ঘ সময় বিএনপির সংগ্রাম মুখর জীবন আমরা অতিবাহিত করেছি। আজকে বাংলাদেশে বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দলের পর্যায়ে গিয়ে পৌঁছেছে যত সন্ধিক্ষণ বাংলাদেশের জীবনের যত দুর্ভোগ, মানুষের জীবন ঘনিষ্ঠ যত সমস্যা, মানুষের জীবনে বিশ্বময় যে বাষ্প, এইটাকে দূর করার জন্য যখনই প্রয়োজন হয়েছে বিএনপি তখনই সময় দিয়েছে, তখনই জনগণের মাঝে মিশেছে। কখনো শহীদ জিয়াউর রহমান বীরত্বের নেতৃত্বে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কখনো জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই নেতৃত্বের ধারাবাহিকতায় আজকে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অনেক আলোচনার মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে বিএনপির রাজনীতি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই জায়গাটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় অর্জন এবং সে অর্জনের প্রতি সম্মান রেখে দীর্ঘ 18 বছর হাজারো মাইল দূরে থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে তিনি এই দলকে পরিচালনা করছেন। আজকেও এই মুহূর্তেও এই বাংলাদেশের কোন অঞ্চলে যারা প্রিয় তারেক রহমান মানুষের মাঝে অবস্থান করছেন। হাজারো মাইল দূরে থেকেও মানুষের হৃদয়ের মধ্যে, আলোচনার মধ্যে এবং মানুষের সমস্যার পাশে একজন নেতা কিভাবে নেতৃত্ব দিতে পারে, জীবনে অনেক কিছু হারানোর পরেও
জীবনের অনেক বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পরও তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তারেক রহমান। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারা তারেক রহমান বহু বছর পরে মা এবং ছেলের যে একত্রিত হওয়া, পারিবারিক পুনর্মিলন হওয়া, এটাও বাংলাদেশের রাজনীতির একটি বিশাল পরিবর্তন বলে আমরা মনে করি। মানুষের জীবন ঘটিত সমস্যার মধ্যে সবসময় যে বিএনপি থেকেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিএনপির ক্ষমতার শেষ বছরে 2006-এর জিনিসপত্র বাজারে কি মূল্য ছিল এবং আজকের মূল্য সেই একই জিনিসের দাম কত, এটা একটু বিবেচনা করে দেখেন। সেই গ্যাসের খনি বলা হয় বৃহত্তর সিলেটকে, সেই জ্বালানির জন্য যে গ্যাস, সেই গ্যাসের দাম বিএনপির সময় ইউনিট প্রতি কত ছিল, এখন কত হয়েছে একটু তুলনা করে দেখেন। চাল, ডাল, লবণ, তেল এবং জীবনের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস, প্রত্যেকটি জিনিসের সঙ্গে 2006 আমি সর্বশেষ বছরটি ধরলাম বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীকে, সেই সময়ের সঙ্গে তুলনা করে দেখেন আজকের আকাশ ছোঁয়া দ্রব্য মূল্য তখন মানুষ কল্পনাও করতে পারেনি, এখন তাই হয়েছে। বর্তমান যে সরকার, এই সরকারটা হচ্ছে এমন একটি সরকার যে সরকারকে দল মত নির্বিশেষে সরকার এবং তার দোষরা ব্যতীত আর সবাই যাকে সমর্থন দিয়েছে সেই সমর্থিত রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার হচ্ছে বর্তমান সরকার। এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেনি। যদি নাই পারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আসিফ গ্রুপের বসিরকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন? কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, তাহলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। আসিফ গ্রুপের মালিকরা আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা আওয়ামী লীগের এমপি হয়েছিল, আওয়ামী লীগের সময় লুটপাট করেছিল, আজকে তাদের অংশীদারকে উপদেষ্টা করা হয়েছে। নিশ্চয়ই কিছু একটা দেখাতে হবে ভালো করে, তাহলে কি প্রয়োজন তা হয়েছে। বাংলাদেশের তেলের বাজার কারা নিয়ন্ত্রণ করে আমরা জানি না। কয়েকটি গ্রুপ আছে, সিটি গ্রুপ, কাজী গ্রুপ, রাজীব গ্রুপ, মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ এবং টিকে গ্রুপ। এই গ্রুপগুলোকে একত্রিত করার জন্য বর্তমান সরকারের যে বাণিজ্য উপদেষ্টা তিনি দায়িত্ব নিতে পারেন, কারণ তিনি একই সঙ্গে আসিফ গ্রুপের মালিকও বটে। তিনি দায়িত্ব নিলে সয়াবিন তেল বাজারে থাকবে না, এটা কেউ বিশ্বাস করে না। তিনি দায়িত্ব নিলে তেলের দাম কমবে না, ডালের দাম, ডিমের দাম, অন্যান্য জিনিসপত্রের দাম কমবে না, এটা কেউ বিশ্বাস করে না। আন্তরিকতা যদি না থাকে আপনাদেরকে গরুর সিংহাসনে পাঠানোর দায়িত্ব বাংলাদেশের মানুষ নেয় নাই এবং ভবিষ্যতেও নেবে না। আপনারা দেখেছেন না, যারা পালিয়ে গেছে দেশ থেকে তারা নিজেদের নিরাপত্তা দেখেছে, আর যারা পালিয়ে যায়নি এখানে থেকেছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ভাই হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, বোনের সম্ভ্রম হারিয়েছে, তারপরেও তারা ঘরে ফিরে যায়নি, রাজপথে থেকে লড়াই করেছে, খুব চিঠিয়ে লড়াই করেছে। তার নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। কই আমরা তো মানুষের পাশ থেকে সরে যাইনি, কিন্তু পলাতক প্রতিষ্ঠা সরকার শেখ হাসিনা সরকার, এই শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী না, এই শেখ হাসিনা হচ্ছে তার পরিবারের নেত্রী। যদি পরিবারের নেত্রী না হয়ে থাকে তাহলে তার পরিবারের কেউ কেন গ্রেফতার হল না? তারা আগে চলে গেল কেন বাংলাদেশ থেকে? কেন তাপস চলে গেল? কেন শেখ হেলাল চলে গেল? কেন শেখ সেলিম চলে গেল? কেন তার ভাই হাসনাত আব্দুল্লাহ, ভাইয়ের ছেলে সাদিক আব্দুল্লাহ চলে গেল? কিভাবে চলে গেল? নিজেরা চলে গেল, পরিবার সহ নিজের বোনকে নিয়ে সবশেষ তিনি নিজে চলে গেলেন। অর্থাৎ তিনি পরিবার লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন, আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করতে পারেন নাই। বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনার দুই ছেলেকে মেরে ফেলবো, তারেক রহমান অত্যাচার করে মাইক্রোফোনে তার আন্দোলন বেগম খালেদা জিয়াকে শোনানো হয়েছে। আরাফাত রহমান অত্যাচার করে মাইক্রোফোনে তার কণ্ঠস্বর, তার আত্মচিৎকার তার মাকে শোনানো হয়েছিল।
বলেছিল শেখ হাসিনাকে আমরা বিদেশে পাঠিয়ে দিয়েছি, আপনিও বিদেশে চলে যান। এবং খালেদা জিয়া সেদিন বলেছিলেন 16 কোটি বাংলাদেশের মানুষ আমার সন্তান, আমি এই দেশ ছেড়ে যাব না, বরং শেখ হাসিনাকে আপনারা বিদেশে পাঠিয়েছেন তাকে দেশে ফেরত দিয়ে আসার জন্য আমি প্রয়োজনে আন্দোলন করব। সেই নেতৃত্ব হচ্ছে বিএনপি। এই আদর্শ আওয়ামী লীগের মধ্যে নাই। হাসিনা পালিয়ে গেছেন তার পরিবারের বোন এবং অন্যান্য ভাইদের সাথে নিয়ে, আর তোদের মুখে রেখে গেছেন তার নেতা কর্মীকে। এই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো, সেই নেত্রী নিজের এবং পরিবারের স্বার্থের বাইরে নেতা কর্মীর স্বার্থ বোঝে না, কোন লজ্জায় এবং কতটা নির্লজ্জ হলে তারপরে যে দল করতে চান আপনারা, কি কারণে করতে চান? জনগণের মধ্যে আসেন, তওবা করেন, অনুশোচনা করেন, জাতির সামনে ক্ষমা চান, জাতির সামনে বলেন আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমরা ক্ষমা চাই। তারপরে হয়তো মানুষ চিন্তা করবে। তার আগে আপা 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 বললে কাজ হবে না, আপা আপা বললে কাছাকাছি বন্ধ হবে না। মনে রাখতে হবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে। ইলিয়াস আলীর ড্রাইভার, তারপরে পুলিশ, বিনার অন্যান্য যারা আছে, গুম হওয়া অসংখ্য মা বোন যারা আছেন, তাদের চোখের পানি না মোছা পর্যন্ত অতি স্বৈরাচারকে কোন মঞ্চের মধ্যে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আইন শৃঙ্খলা আজকের অবস্থা হয়েছে। আমার একটি প্রশ্ন সেনাপ্রধানের কাছে, আপনি বলেছিলেন 626 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, সেই 626 জন কোথায় গেল? কোথায় গেল সেনাপ্রধান? জনাব ওয়াকারুজ্জামান সাহেব বলেন সেই 626 জন কোথায় পালিয়ে আছে, অথবা তাদেরকে কারা সীমান্ত পার করে দিয়েছে, অথবা কোথায় নিরাপদে আছে? ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এইটা বলা আপনাদের সে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কোথায় আছেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা কোথায় এখন বিরাজ করছে, এটা আমরা দেখতে চাচ্ছি, বাংলাদেশের মানুষ দেখতে চাচ্ছে। আর একটা জিনিস বলতে চাই, একটি দল আছেন লাভ দিয়ে দিয়ে কোল বদল করেন, কতক্ষণ বিএনপির কোলে থাকেন, কিছুদিন পর ভালো লাগে না, লাভ দিয়ে দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে। আবার কিছুদিন পরে ভালো লাগে না, 1986 সালে লাভ দিয়ে দিয়ে আবার জাতীয় পার্টির কোলে উঠেছিলেন। এই বারবার কোল বদল করা দল যারা, তারা দয়া করে একটা কোলে স্থির হয়, এক জায়গায় খাবেন, থামলে পরে মানুষ তখন চিন্তা করবে যে না ওনারা কোন দিকে যাবেন এটা বোঝা যাচ্ছে। এত বারবার যদি কোলবালিশের মতো কোল বদল করেন, তাহলে মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা সৃষ্টি করার চেষ্টা করতেন সেটা হবে না, সেটা ব্যর্থ হবে। বিএনপির সঙ্গে মন্ত্রিসভায় থেকেছেন, দেশ পরিচালনা করেছেন, আবার বিএনপিকে ক্ষমতার থেকে নামানোর জন্য লাঙ্গলের সাথে নৌকার সাথে মিলে রাজপথে আন্দোলন করেছেন। এইবারে ঘন 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 দিক পরিবর্তনের জিনিসটা ভালো না। ইমানদার হিসাবে এটা করা উচিত না, ইসলামের সঠিক বিধি অনুযায়ী এটা করা উচিত না, কোনোটাই না। সুতরাং অনুরোধ করবো আপনারা একটা জায়গায় দেওয়া করে স্থির হন। আমরা আন্দোলন করেছি সুগপথভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আপনাদের ত্যাগ, আপনাদের প্রতিজ্ঞা, আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সম্মান আছে। জোরগতভাবে করিনি, কিন্তু যুগপথ আন্দোলনও আমরা করিনি, কিন্তু আপনারা একত্রিত কর্মসূচি পালন করেছি। আজকে কেন ঘৃণার বিরুদ্ধে ধরাচ্ছেন, কেন বিএনপির বিরুদ্ধে এত কথা বলছেন? অন্য কেউ যদি কোথাও থেকে সাহায্য সহযোগিতা নেয়, সেইটা হয়ে যায় চাঁদা, আর আপনারা নিলে হয়ে যায় হাতিয়ার। চাঁদা সত্যগত পার্থক্যের মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছেন, সাধারণ মানুষ এটা বোঝে। সুতরাং রাজনীতির এই খেলাধুলা এখন বন্ধ করতে হবে। একটাই লক্ষ্য হবে, এই দেশে কখনো যেন আর কোন ফ্যাসিস্ট মাথা তুলে দাঁড়াতে না পারে। এই দেশে আর কখনো যেন কোন গণবিরোধী সরকার প্রতিষ্ঠিত হতে না পারে। এই দেশে যেন আর কখনো দেশ থেকে সমস্ত জনগণের সম্পদ লুট করে বিদেশে গিয়ে নিজেদেরকে ফুলিয়ে ফাটিয়ে গোটাপাজাকরণ প্রকল্প তৈরি করতে না পারে। গরুর খাবারে যেমন গোটাপাজাকরণ প্রকল্প হয়, এই প্রতিটা আওয়ামী লীগ এবং তার সহকর্মীরা বাংলাদেশের শত শত মিলিয়ন ডলার বিদেশে পাচার করে নিজেদেরকে গোটাপাজাকরণ প্রকল্প করেছে।
আর ছোট্ট বন্ধু যারা আছে, ছোট ভাইরা, তাদেরকে বলবো আপনাদের ত্যাগ, আপনাদের জুলাই আগস্টের বিপ্লব, আমরা যে বিশাল ছোটধারা তৈরি করেছিলাম, সেই ছোটধারার সঙ্গে আপনাদের শক্তি মিলিত হয়ে একটা মোহনায় পরিণত হয়েছে এবং এই তীব্র গতিদিকে সমুদ্রে মিলিত হয়েছে বলতে স্বৈরাচারের পতন হয়েছে। নাহলে সম্ভব হতো না, আমরাও বিশ্বাস করি। কিন্তু আমরা কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্বের সমস্ত ভাগিদার আপনাদেরকে দিয়ে দিতে রাজি আছি। নতুন রাজনৈতিক দল করলে তাকেও স্বাগত, কোন সমস্যা নেই। জনগণ যাদেরকে গ্রহণ করবে একটি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই জনগণের গৃহীত দলকেই আমরা ফেরত করব। আর যদি আপনারা ছাড়া অন্য কেউ নির্বাচিত হয়, তাদেরকে আপনাদের ফেরত করা উচিত। এই দেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বে তো আপনাদের বয়সী যারা তারাই। সুতরাং কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কথায় কথায় সমালোচনা করা, কিছু হলেই বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই প্রবণতাটা বন্ধ করতে হবে। আমরা বুঝি যে একটা বড় গাছের মধ্যে ফলবান গাছ যদি হয় তাহলে সেই গাছে ঢিল পড়বে। বিএনপি একটা ফলবান গাছ, অনেক মজার মজার ফল এই গাছটাতে, এখানে ঢিল পড়বে আমরা বুঝি, কিন্তু সেই গাছের ছাঁকি দিয়ে ফল পেরে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ এই গাছ যারা লাগিয়েছে তারা ফলটা আগে নিবে, তারপরে এটা নিয়ে জোর করে বা কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করবেন না। আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে যখন আসবেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মনে নাই শেখ হাসিনার পুত্র সজীবদের জয় বাংলাদেশের যেদিন প্রথম এসেছিলেন সেদিন তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছিলেন, ফুলের চূড়া নিয়ে আমরা সজীবদের জয়কে স্বাগত জানিয়েছিলাম এবং আমাদের প্রিয় তারেক রহমান বলেছিলেন, আপনি সজীবদের জয়, আপনি যদি বাংলাদেশের রাজনীতি করেন আপনাকে আমরা সহযোগিতা করবো, আপনাকে স্বাগত। বিএনপির সেই উদারতা আছে। বিএনপি হচ্ছে বিশাল এক সমুদ্রের মতো, এখান থেকে কত লক্ষ বালতি পানি তুলে নেবেন, তাদের এই সমুদ্রের ছোট ধারায় কোনো বাধা হবে না, এই সমুদ্রের গতিতে সামান্যতম কোনো ব্যবধান হবে না। এই সামলা এটা বলে দিতে পারি। বিএনপির অবস্থান বাংলাদেশের মানুষের মনের মধ্যে গেছে। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমান অবস্থায় দীর্ঘ 1.5 যুগ ধরে জনাব তারেক রহমান এই শক্ত শিকড়কে মাটির গভীরে প্রবেশ করে দিয়েছে। সেখান থেকে ইচ্ছা করলেই এটাকে কেউ কাটতে পারবে না। আরেকটা জিনিস বলবো নতুন বন্ধুদেরকে, কুড়াল দিয়ে কিন্তু শেষ করা যায় না, চুল কাটা যায় না। কুড়াল দিয়ে গাছ কাটা যায়, শেষ করতে হলে ব্লেড লাগবে, চুল কাটতে হলে কেটে লাগবে। সুতরাং কুড়াল দিয়ে শেষ করার চেষ্টা করেন না, ব্যস্ত হবে, শক্তিটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। আমি সিলেটে অনেকবার এসেছি, বারবার এসেছি, আবার আপনাদের কাছে আসবো। সিলেটের নেতাকর্মীদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, একজন আরেকজনকে নেতৃত্বের প্রতিযোগিতায় রেখে খুব আনন্দ পান, মজা পান, কিন্তু যখন কোনো কর্মসূচি হয় তখন কিন্তু আবার সবাই এক জায়গায় সমানভাবে শক্তিটাকে সন্তুলিত করেন। এদিক থেকে সিলেট হচ্ছে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। খুঁজে পাবেন না, মনে হবে যেন বিশাল ঝগড়া আসলে কিছুই না, মজার ব্যাপার। তবে যেখানটায় আমার আপত্তি, ডানে বামে সামনে পেছনে অনেক স্লোগান শুনেছি, এখন যে স্লোগানটা হচ্ছে এই স্লোগানটা খুব কম শুনেছি। আলাল ভাই, দুলাল ভাই, এগিয়ে চলো, এগুলো বেশি শুনেছি। এটা ঠিক না, ওই স্লোগানটি বেশি হবে জিয়াউর রহমানের নামে, বেগম জিয়ার নামে, তারেক রহমানের নামে। তারপরে একটি স্লোগান হবে, একটি স্লোগান দিয়ে এত জাতীয় পর্যায়ের কর্মসূচিকে আপনারা এটার মান কখনো আর দয়া করে ছোট করবেন না। আপনাদের সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ওয়াইসির বিরুদ্ধে অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।